হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক, ভৌত বিজ্ঞান শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদের পর্যায় সারণীর সেকেন্ড কোশ্চেন অ্যান্সারের সেশন নিয়ে চলে এসেছি এবং এই সেশনে, এই লেকচারে আমি তোমাদেরকে আলোচনা করব স্তম্ভ মেলানো। তবে শুধু স্তম্ভ মেলানো নয়, আমি তোমাদেরকে এই অধ্যায়ের বিভিন্ন এসএ কিউ করাবো, যাতে করে তোমরা স্তম্ভ মেলাতে গিয়ে অনেক সহজে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। ঠিক আছে? তো হয়তো এসএ কিউ তোমাদের পড়বে না কি পর্যায় সারণী থেকে, কিন্তু তবুও এগুলো তোমাদের জানা দরকার। এগুলো জানলে তবে তুমি কিন্তু কি করতে পারবে, স্তম্ভ মেলাতে সহজে পারবে। ঝটপট চলো শুরু করে দিই, আর দেরি করবো না। আর আগের ক্লাসটা যারা যারা করেছো তাদের যদি মনে হয় এখন যেগুলো স্যার করাচ্ছে এগুলো আমি আগের ক্লাস থেকেই শিখে গেছি, তাহলে আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে যাবে এবং তোমার অ্যান্সারটা ড্রপ করবে, অর্থাৎ অ্যান্সারটা সেখানে লিখে দাও। চলো তাহলে আমরা শুরু করতে চলেছি আজকের পর্যায় সারণীর সেকেন্ড লেকচারে একের দাগের কোশ্চেন। চলো পেনটা একটু বদলে নিই। চলো একের দাগের কোশ্চেন কি বলছে? বলছে ফ্লুরিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন এবং তার সাথে আয়োডিন, এদেরকে কি বলছে, ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী লিখতে বলছে। এটা তো বলার অপেক্ষা রাখছে না। তোমরা জানো যে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভ বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। তাহলে দেখো, এবার তোমার তো মনে হচ্ছে যে স্যার আমি ফ্লুরিন ক্লোরিন আর ব্রোমিন, আয়োডিনটা দেয়নি এখানে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন এদেরকে তো আমি তো এদেরকে সাজাতে জানি না কি উপর থেকে নিচে কে আছে। বাবা, তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে। এরকম বিভিন্ন মৌল বলে দেবে, দিলে তোমাকে কি করতে হবে, যে কারা উপর থেকে নিচে আছে এটা একটু কষ্ট করে তোমাকে মুখস্থ করতে হবে। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আয়োডিনটা যদিও এখানে দেয়নি, তাহলে এরা কারা? এরা গ্রুপ নম্বর 17 মৌল। এরা সবার উপরে কে আছে পর্যায় সারণীতে? ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? তাহলে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লুরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো আয়োডিন দিয়েছে, দেখতে পাচ্ছি না চোখে, আয়োডিন দিয়েছে। চলো তাহলে এটা হয়ে গেল। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন, তারপরে সবচেয়ে কম আয়োডিনের। চলো সেকেন্ড কোশ্চেন করব। তার আগে তোমাদেরকে বলে দিই যে ফ্লুরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। গ্রুপ নম্বর 17 তো সবচেয়ে বেশি বটেই, এবং এই মৌলগুলো সবচেয়ে বেশি ফ্লুরিনের। এরপরেও ফ্লুরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে সেকেন্ড উত্তর কি হবে? ফ্লুরিন। চলো তিনের দাগের অ্যান্সার করে নিই আমরা দেরি না করে। মৌলদের একটি ধর্ম উল্লেখ করো যা পর্যায়বৃত্ত নয়। পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ পর্যায় বরাবর যে সমস্ত ধর্ম পর্যায় মানে পুনরাবৃত্ত হয়। কি কি ধর্ম আছে? ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। তোমরা পড়েছো না পর্যায়বৃত্ত ধর্ম? তাহলে পর্যায়বৃত্ত ধর্ম নয় এরকম জানতে চাচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই জানো, যেটা তোমরা সবাই লেখো। কি লেখো তোমরা? তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা লেখো না তোমরা? তেজস্ক্রিয়তা, এটা পর্যায়বৃত্ত ধর্ম নয়। আর কি আছে? দ্রাব্যতা, দ্রাব্যতা, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভিন্ন পরমাণুর তড়িৎ প্রবাহ মাত্রা বিভিন্ন। ঠিক আছে, এটাও হতে পারে। বোঝা গেল? চলো নেক্সট পেজে আমরা চলে যাই। চারের দাগে বলছে, কি বলছে? বলছে ক্রম পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাতে বলেছে। তোমরা সবাই জানো যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ কিন্তু কমে যায়, ব্যাসার্ধ কমে। আর উপর থেকে নিচে নামলে কি হয়? ব্যাসার্ধ কি হয়? উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বৃদ্ধি পায় বা বাড়ে। তাহলে বলো তো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা উপর থেকে নিচে, তোমাকে উপর থেকে নিচে এটা মুখস্থ করতে হবে। আমি আরো একবার তাও পর্যায় সারণীটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে আছে না, উপরে দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম অর্থাৎ 13 নম্বর শ্রেণী, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তোমাদের বইতে আছে না এরকম একটা ছক? এই ছকটা তোমাদেরকে এইগুলো কিন্তু উপর থেকে নিচে মুখস্থ করতে হবে। আর কি করতে হবে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো তাহলে এই লিথিয়াম সোডিয়াম গ্রুপ নম্বর 1 মৌল। কত নম্বর মৌল? গ্রুপ 1। সবার উপরে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সবার শেষে আছে সিজিয়াম। তাহলে বলো সবচেয়ে বড় কে? উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে বড় কে বলো? সবচেয়ে বড় হলো সিজিয়াম, তারপরে কে বলো? রুবিডিয়াম, তারপরে কে বলো? পটাশিয়াম, তারপরে সোডিয়াম, সবচেয়ে ছোট কে? লিথিয়াম। ওকে, চলো পাঁচের দাগের কোশ্চেন। একদম তোমরা সুন্দর বাচ্চা, তোমরা একেবারে সুন্দর করে অ্যান্সারটা মানে লিখে দাও খাতায়। খাতায় না, খাতায় তো লিখবে, কমেন্ট বক্সে লেখো। চলো পাঁচের
ইউরেনিয়ামোত্তর মৌল অর্থাৎ ইউরেনিয়াম পরবর্তী মৌল, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো সব পড়িয়েছি তোমাদেরকে। নেপচুনিয়াম, তাই না? নেপচুনিয়াম, হ্যাঁ সংকেত লিখতে বলছে এনপি। ওকে, প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম, ওকে, এগুলো কি ইউরেনিয়ামের পরবর্তী মৌল। তাহলে 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 6। মেন্ডেলিভের যে মৌলটি একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম, সেটা লিখতে বলছে একা অ্যালুমিনিয়াম কে। আমি চলো এটা এখানে লিখি, হ্যাঁ এটা কয়েক দাগের, 6 দাগের অ্যান্সার করছি। একা অ্যালুমিনিয়াম। আচ্ছা একা অ্যালুমিনিয়াম মানে কি? দেখো বলো তো একা অ্যালুমিনিয়াম মানে কি? বিজ্ঞানী বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীতে কিছু জায়গা ফাঁকা রেখেছিলেন এবং বলে গেছিলেন, আমি বলে যাচ্ছি এই মৌলের বৈশিষ্ট্যের মতো হবে। তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গেছিলেন কিছু মৌল সম্পর্কে এবং বলে গিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম। একা মানে কি? এটা ইংরেজিতে লিখলো EKA, একা। ঠিক আছে, এটা কিন্তু কোনো ইংলিশ ওয়ার্ড নয়, এইটা একটা ল্যাটিন বা কিছু একটা বিদেশি শব্দ হবে। এই শব্দের অর্থ হলো যে মেন্ডেলিভ যে দেশের লোক ছিলেন সেই দেশেরই ভাষা। যে একা শব্দের অর্থ কি? একা শব্দের অর্থ হলো লাইক, মানে এর মতো, বাংলাতে যদি বলি মতো, অ্যালুমিনিয়ামের মতো। পরে এটা আবিষ্কার হয় স্ক্যান্ডিয়াম, পরে এটা আবিষ্কার হয় কি? স্ক্যান্ডিয়াম। তাহলে একা অ্যালুমিনিয়ামের নাম কি? স্ক্যান্ডিয়াম, সংকেত কি? Sc। তারপরে কি দিয়েছে অনুরূপ প্রশ্নে? বোরন, একা বোরন, একা বোরন, একা বোরন হচ্ছে একা বোরন, সরি এখানে একা অ্যালুমিনিয়াম নয়, সরি এটা ভুল লিখলাম। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো। একা একা বোরন হলো অ্যালুমিনিয়াম, একা বোরন হলো গ্যালিয়াম, একা বোরন হলো গ্যালিয়াম, একা বোরন হলো গ্যালিয়াম, একা অ্যালুমিনিয়াম হলো স্ক্যান্ডিয়াম। চলো দেখো, তাহলে তাহলে 4 দাগের কোশ্চেন আমরা আমরা 4 দাগের কোশ্চেনটা আলোচনা করব। 4 দাগে ব্যাসার্ধ অনুযায়ী সাজাতে বলছে। তাহলে আমরা কি জানি? পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়, ব্যাসার্ধ হ্রাস। উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়। তাহলে তোমার মনে হতে পারে যে স্যার আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো উপর থেকে নিচে কোনটা আগে কোনটা পরে কি করে বুঝবো? তোমাকে মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? যে লিথিয়াম গ্রুপ নম্বর 1, গ্রুপ নম্বর 1 সবার উপরে কে আছে? লিথিয়াম, তারপরে কে আছে? সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে আছে সিজিয়াম। উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বড় হয়, তাহলে সবচেয়ে বড় কে হবে? সিজিয়াম, তারপরে কে হবে? রুবিডিয়াম, তারপরে কে হবে? পটাশিয়াম, তারপরে কে হবে? সোডিয়াম, তারপরে কে হবে? লিথিয়াম। ওকে, চলো 5 দাগের কোশ্চেন। একটি ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম উত্তর মৌল মানে কি? ইউরেনিয়াম পরবর্তী মৌল। ইউরেনিয়ামের পরে কারা কারা আছে এরকম মৌল? নেপচুনিয়াম, এগুলো আগের ক্লাস আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। নেপচুনিয়াম, ঠিক আছে, সংকেত কি? এনপি। আরো হয় প্লুটোনিয়াম হয়। চলো 6 দাগের কোশ্চেন। আচ্ছা 6 দাগের কোশ্চেনটার জন্য আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কি এখানে আমি লিখে তোমাদেরকে বলছি, দেখো একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম, এটা আগে আলোচনা করে দিই তারপরে কোশ্চেনে আসি। একা অ্যালুমিনিয়াম, দেখো মানে কি? একা হচ্ছে একটা ল্যাটিন শব্দ বা বিদেশি কোনো একটা শব্দ হবে যার অর্থ বাংলায় অর্থ করলে মতো, হয় না? যে এই ছেলেটা এর মতো, এর স্বভাবটা ওর মতো, তাহলে মতো। একা অ্যালুমিনিয়াম মানে কি? লাইক, একা অ্যালুমিনিয়াম মানে কি? লাইক। তো এই অ্যালুমিনিয়ামের মতো কারা? অ্যালুমিনিয়াম মতো বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীতে কিছু জায়গা ফাঁকা রেখে গিয়েছিলেন, বলেছিলেন এই মৌলগুলি আমি বলে যাচ্ছি ফাঁকা রাখছি, কিন্তু আমি যেমনটা বলে যাচ্ছি তোমরা দেখবে পরে গবেষণা করে এই মৌলের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হবে বলে তিনি পর্যায় সারণী কিছু জায়গা ফাঁকা রেখেছিলেন। এই বিষয়টিকে বলা হয় মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী। তো একা অ্যালুমিনিয়াম কোনটি তিনি বলে গেছিলেন? একা অ্যালুমিনিয়াম দিয়ে ফাঁকা রেখেছিলেন। তো সেখানে আবিষ্কার হলো কি? পরে গ্যালিয়াম। কি আবিষ্কার হলো? গ্যালিয়াম, সংকেত কি? GA। আর তিনি কি বলে গিয়েছিলেন? একা সিলিকন, একা সিলিকন,
পরে যেটা আবিষ্কার হলো জার্মেনিয়াম, সংকেত জিই। একা বোরন, একা বোরন, তার বোরনের মতো বৈশিষ্ট্য এবং একটা জায়গা ফাঁকা রেখেছিলেন এবং তিনি বলেছিলেন বোরনের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হবে। পরে আবিষ্কার হলো তার নাম হলো স্ক্যান্ডিয়াম। তার নাম কি হলো? স্ক্যান্ডিয়াম, সংকেত কি? এসপি। এই স্ক্যান্ডিয়াম হলো প্রথম সন্ধিগত মৌল। ঠিক আছে, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। তাহলে পরের কোশ্চেনটা তোমাদের আর কিন্তু কঠিন লাগবে না। পরের কোশ্চেন তোমরা অ্যান্সারটা নিজে নিজে বলো। পরের কোশ্চেনটা আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের সামনে, ঝপঝপ কমেন্ট বক্সে লিখবে তোমরা। যে মৌলটি একা অ্যালুমিনিয়ামকে, একা বোরনকে আর একা সিলিকনকে, আর বলার অপেক্ষা রাখছে না, তোমরা দেখে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন। কাকের দাগের বলছে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। দেখো তেজস্ক্রিয় মৌল কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, তাহলে দেখো এই শেষ মৌলগুলি কি হয়? তেজস্ক্রিয়। তাহলে তেজস্ক্রিয় মৌলকে নিষ্ক্রিয় মৌল। চলো 8 দাগের কোশ্চেনটা আমাদেরকে একটু সুন্দরভাবে আলোচনা করতে হবে। এইবার আমরা এই 8 দাগের কোশ্চেনটা আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11 ও 17। তাহলে এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,8,1। ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে কি হবে বলো? 2,8,7। তাহলে এক্স মৌল আর ওয়াই মৌল, দেখো এক্স মৌল যেটা আছে তার বাইরে কটা ইলেকট্রন? একটা। ওয়াই মৌলের বাইরে কটা ইলেকট্রন? 7টা। তাহলে দেখো এই তুমি স্বাভাবিকভাবে তুমি মনে করতে পারছো, দেখো যে একটা ইলেকট্রন দেখো এ ছেড়ে দিলে ও 8টা হয়ে যাবে। তাহলে কি হবে বলো? এক্স প্লাস হয়ে যাবে এবং ওর ইলেকট্রন বিন্যাস 2,8 হবে। আর এ একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, ওয়াই যদি একখানা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে হবে ওয়াই মাইনাস 2,8,8। তাহলে দেখো ধাতু অধাতু কি? যে মৌল সহজে ইলেকট্রন বর্জন করে সে ধাতু, যে মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে সে হলো অধাতু। তাহলে এই 7খানা ইলেকট্রন যেহেতু গ্রহণ করে নি, 7টা ইলেকট্রন বাইরে আছে, তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হয়ে যাবে কত? ওয়াই মাইনাস এবং বাইরে 2,8,8। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে? ওয়াই। তাহলে ওয়াই হয়ে যাচ্ছে এখানে কে? ওয়াই হয়ে যাচ্ছে অধাতু আর এক্স হয়ে যাচ্ছে কে বলো? ধাতু। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অনুরূপ কোশ্চেন জন্য আমরা একটা পেজ নিয়ে নিই। যে এক্স ওয়াই জেড বলছে, এক্স ওয়াই জেড এর পরমাণু ক্রমাঙ্ক 12, 17 এবং 18। বলছে এক্স ও ওয়াই এর মধ্যে গঠিত যৌগের সংকেত লেখো। চলো 12, 17, 18। বলছে এক্স এর পরমাণু ক্রমাঙ্ক 12। তার মানে কত? প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরে 8, তারপরে 2। তার মানে এক্স কি করবে? 2খানা ইলেকট্রন বর্জন করে এক্স +2 হবে এবং ও স্টেবল হয়ে যাবে। ওয়াই এর বাইরে কটা? 2,8,7। তার মানে কি করবে? ও একখানা ইলেকট্রন গ্রহণ করে ওয়াই মাইনাস হতে পারে এবং 2,8। এবার তোমার মনে মনে হচ্ছে না যে স্যার এক্স তাহলে কি? এক্স তাহলে কি বলো? এক্স তাহলে কি? এক্স হলো ধাতু, কারণ ও ইলেকট্রন বর্জন করে অষ্টপূর্তি ঘটাচ্ছে। আর ওয়াই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এক্ষুনি বললাম যে ইলেকট্রন গ্রহণ করবে সে অধাতু। তাহলে এখানে ওয়াই কি হয়ে যাবে বলো? ওয়াই হয়ে যাবে অধাতু। ঠিক আছে, এইবার দেখো যতগুলি ইলেকট্রন এক্স ছাড়ছে ততগুলি ইলেকট্রন তো ওয়াই কে নিতে হবে, কিন্তু ওয়াই এর তো ইলেকট্রন নেওয়ার ক্ষমতা একটি। তাই এখানে যদি দুটো ওয়াই চলে আসে, তোমাকে এইটাই তো তোমাকে জানতে চেয়েছে পরীক্ষার প্রশ্ন, তো এটাই যে তোমাকে কিন্তু এক্স এর সাথে যদি ওয়াই এর আয়নীয় বন্ধন হতে হয় না, তাহলে কি হতে হবে? 2y যুক্ত হতে হবে, মানে একটা এক্স প্লাস হতে হবে আর দুটো ওয়াই মাইনাস হলে তবে সংকেত হয়ে যাবে কি? XY2। তার মানে এক্স যেহেতু দুটো ইলেকট্রন ছাড়ছে আর ওয়াই যেহেতু একটা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, ফলে ওদের মধ্যে যদি মানে বন্ধন হয় তাহলে দুটো ওয়াই লাগবে। তবে এক্স একা দুটো ইলেকট্রন ছাড়লো, দুটো ওয়াই একটা একটা করে ইলেকট্রন নিয়ে দুজনের মধ্যে বন্ধন হয়ে গেল। তাহলে সংকেত কি হবে? XY2। আমরা এবার 9 দাগের কোশ্চেনটা আলোচনা করবো। যে পর্যায় সারণীর কোন ধাতু অধাতু কোন পর্যায়ে ধাতু অধাতু ধাতু গল্প আছে, এটা হবে তৃতীয় পর্যায়ে। কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। কেন স্যার তৃতীয় পর্যায়ে? দেখো তৃতীয় পর্যায়ে লিথিয়াম, তৃতীয় পর্যায়ে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এরা কি? এরা ধাতুর পর্যায়ে পড়ছে, এরা ধাতু বলা হয়। সিলিকনও পাওয়া যায়, সিলিকন হচ্ছে অধাতু, ধাতু গল্প। সিলিকন ধাতু কল্পের মধ্যে পড়ছে, সিলিকন পড়ছে ধাতু কল্পের মধ্যে। আবার তৃতীয় পর্যায়ের মধ্যে রয়েছে ফসফরাস। ঠিক আছে, ফসফরাস, ক্লোরিন, এগুলো কি? এরা
অধাতু। তার মানে 3 নম্বর পর্যায় এমন একটি পর্যায় যেখানে ধাতু, অধাতু এবং ধাতু গল্প সবাইকেই পাওয়া যায়। 10 ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করছে? গ্রুপ নম্বর 1। 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রথম শ্রেণীতে ক্ষার ধাতু অবস্থান করছে। চলো 11 থেকে ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তি হ্রাস পায়। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন সবার উপরে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন শক্তি কি হয়? হ্রাস পায়। তাহলে ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি, তাহলে সবচেয়ে বেশি আয়োনাইজেশন শক্তি কার? তাহলে সবচেয়ে কম কার? আয়োডিনের, তারপরে কার? ব্রোমিনের, তারপরে কার? ক্লোরিনের, সবচেয়ে বেশি কার? ফ্লুরিনের। চলো 12 দাগের সুপার হ্যালোজেন কাকে বলে? কিছু কিছু পরমাণুর সমষ্টি পাওয়া যায়, ঠিক আছে, যারা কি হয়, যাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হ্যালোজেনের থেকেও বেশি। তাহলে সুপার হ্যালোজেন কাকে বলে? যে সমস্ত যৌগের, সেটা হ্যালোজেন হতে হবে এমনটা নয়, যে সমস্ত যৌগের মানে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা হ্যালোজেনের থেকেও বেশি, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো সুপার হ্যালোজেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 13 দীর্ঘ পর্যায় সারণীতে অভিজাত মৌল। অভিজাত ব্যাপার, অভিজাত মানে কি? মানে একটা স্ট্যাটাস আছে, অভিজাত ব্যাপার মানে একটা হাইফাই ব্যাপার, মানে কি ও স্টেবল আগে থেকে, এটাই তো হাইফাই। তাহলে কারা? এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌল। বুঝে অভিজাত মৌল মানে তাহলে কি? অভিজাত মৌল মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করছে? 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 14 নম্বর, ওই যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী? এটা তোমরা জানো যে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল, এবং একটা শূন্য শ্রেণী পরে করা হয়। তাহলে 7টি পর্যায়, প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 7টি পর্যায় এবং 8টি শ্রেণী, ঠিক আছে। পরে একটা শূন্য শ্রেণী অ্যাড হয়েছিল নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে, তো তখন মেন্ডেলিভ কিন্তু করেনি ওটা। চলো নেক্সট 15 দাগে ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন, ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম কার? তাহলে এটা তো এর আগে বললাম, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম কার? আয়োডিনের। আর সাইজ বা আকার সবচেয়ে বড় কার? আকার সবচেয়ে বড় কার? আয়োডিনের, ঠিক আছে, আয়োডিনের আকার বড়। 16 দাগে সন্ধিগত ধাতু বলতে কি বোঝায়? দেখো সন্ধিগত ধাতু কারা? যারা পর্যায় সারণীর 3 নম্বর থেকে, তোমরা এখন এইভাবে জানো, 3 নম্বর থেকে 11 নম্বর শ্রেণীর মৌল, তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি। কাদেরকে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 12টাকে বলা হয় না, ঠিক আছে, কোনো বইতে যদি 12 থাকে সেটা তোমরা ইগনোর করে যাও। 11 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলিকে আমরা সন্ধিগত মৌল বলি। সন্ধিগত মৌলের ডেফিনেশন আলাদা আছে, সেটার জন্য তোমার ক্লাস 11 কেমিস্ট্রি শিখতে হবে, কনসেপ্ট অনেক লাগবে সেটা বুঝতে গেলে। আপাতত তোমরা এইটা মুখস্থ রাখবে। চলো একটি উদাহরণ দাও। কত উদাহরণ দেবো? একটি কেন দেবো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, 1000টা উদাহরণ দেবো। সরি 1000টা নয়, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, লোহা তোমরা পরিচিত, দেখো লোহা, কপার, এগুলো সব সন্ধিগত মৌল। চলো নেক্সট 16 দাগে সন্ধিগত ধাতু বলতে কি বোঝো? এটা একটি উদাহরণ দিতে হয়ে গেল। 17 দাগে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। কিন্তু যদি বলতো সবচেয়ে হালকা পরমাণুর নাম কি, তখন কিন্তু হাইড্রোজেন হয়ে যেত। বাট হাইড্রোজেন তো ধাতু নয়, হাইড্রোজেন অধাতু, তাই এখানে ধাতু বলেছে বলে আমরা লিথিয়াম লিখেছি। জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতু, সেটাও অবশ্যই জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতু। কে সে হলো আমাদের লিথিয়াম। লিথিয়াম জলের থেকে হালকা। লিথিয়ামের ঘনত্ব কত? লিথিয়ামের ঘনত্ব 0. কত, এই হাফের কাছাকাছি, 0.56 বা 59। বাট জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার ঘনসেমি। জলের থেকে ঘনত্ব অনেক কম, তাই জলের চেয়ে হালকা। চলো নেক্সট 18 দাগে পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলগুলি সবাই গ্যাসীয়? তোমরা নিশ্চয়ই পড়েছো নিষ্ক্রিয় গ্যাস মৌল, 18 নম্বর শ্রেণী। তাহলে 18 নম্বর শ্রেণীতে সবাই কি? 18 দাগের উত্তর 18 নম্বর শ্রেণী। তাহলে 18 নম্বর শ্রেণী মৌল সবাই গ্যাসীয়, আমরা সাধারণত বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস। কোন মৌলের আয়োনাইজেশন শক্তি সর্বনিম্ন? এটা হবে সিজিয়াম। এটা কে হবে? কোন মৌলের আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম? সিজিয়াম। ওকে, সিজিয়াম, সংকেত কি? সিএস। 20 অথবা কোশ্চেন, এর অথবাতে কি আছে? এর অথবাতে কি আছে? অথবাতে আছে ক্ষার ধাতুগুলির মধ্যে সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তি কার? সেটাও সিজিয়াম, কারণ ক্ষার ধাতুর মধ্যে তো সিজিয়াম পড়ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সবচেয়ে তলায় সিজিয়াম আছে, আকার সবচেয়ে বড়, তাই আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম। নেক্সট 20 দাগে, এর আগে ছিল তো, হলো তো, ঠিক আছে। 20 দাগে সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা বেরিলিয়াম।
আর ধাতু হলে লিথিয়াম, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলে কি হবে? বেরিলিয়াম। বর ধাতু, এই নামটা দেখে বুঝতে পারছো? বর, বর মানে কি? দুলহা, বর, ঠিক আছে, পাত্র। ওকে, বর মানে কি হয়? বরদেরকে কি দেওয়া হয়? দেখবে সোনার আংটি দেওয়া হয়, প্লাটিনাম কেউ তো দেয় না যদিও, সোনার। তাহলে সোনার রূপা এদেরকে কি বলে? বর ধাতু। এদেরকে মুদ্রা ধাতুও বলে, সোনা বা এগুলো, ঠিক আছে। আমার নিশ্চয়ই কেউ দেয় না, সোনা রূপা প্লাটিনাম এগুলো বর ধাতু। চলো 22 দেখে, শ্রেণী 17 মৌলগুলির হ্যালোজেন মৌল বলা হয় কেন? এটা আমি আগে আলোচনা করেছিলাম যে হ্যালোজেন মৌলগুলি সামুদ্রিক লবণ হিসাবে সমুদ্র থেকে আমরা পাই, সেই জন্য হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। তাই গ্রুপ নম্বর 17 মৌলগুলি সমুদ্রের লবণ থেকে পাওয়া যায় বলে এদেরকে আমরা হ্যালোজেন বলে থাকি। 23 দাগের কোশ্চেন, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে একটি অধাতুর নাম লেখো। পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে একটি অধাতুর নাম বলছে। একটু আগে বললাম ক্লোরিন, ক্লোরিন, এবং বলেছে যার যোজ্যতা 1 হবে। যোজ্যতা মানে কি? যে যতগুলি করে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্তি লাভ করে, সেই যে ইলেকট্রনগুলি গ্রহণ করছে সেটাই তার যোজ্যতা। তাহলে ক্লোরিন, দেখো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? Cl-, এবং তাই ক্লোরিন একটা অধাতু এবং ওর যোজ্যতা কত? 1, ক্লোরিন। তাহলে 23 উত্তর কি হবে? ক্লোরিন, ক্লোরিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 24 দেখে, বলছে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। ক্লোরিনের পরে কে আছে বলো? ক্লোরিনের পরে কে আছে বলো? আর্গন। 17, তারপরে 18। তাহলে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে? আর্গন। ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন। 25 দেখে, একটি হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যা তেজস্ক্রিয়। তাহলে তোমাদেরকে বললাম তো যে সবার উপরে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, শেষে আয়োডিন, তারপরে কি? অ্যাস্টাটিন। তাহলে সবার শেষে যে মৌলগুলি থাকে তারা তেজস্ক্রিয় মৌল হয়। তাহলে তেজস্ক্রিয় মৌলর নাম কি? অ্যাস্টাটিন। সংকেত কি? এটি। ওকে, চলো নেক্সট কোশ্চেন 26 দেখে, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা কয়টি? কয়টি গ্রুপ মানে শ্রেণী, গ্রুপ মানে শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী কতগুলি? 18টি। আগের ক্লাসেও ছিল এটা তোমাদের শ্রেণী। 18টি কি? 18টি হয়ে যাচ্ছে আমাদের শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে একই 18টি শ্রেণী। পর্যায় কটি? পর্যায় আধুনিক এবং আগে উভয় 7টা। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল কঠিন মৌল অবস্থান? ঝপঝপ কমেন্ট বক্সে তোমরা লেখো। আমি এর আগের ক্লাসে পড়িয়েছি যে গ্রুপ নম্বর 17, গ্রুপ নম্বর 17তে কঠিন তরল গ্যাস উভয় থাকে, সবগুলোই থাকে। 27, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে তরল এবং গ্যাসীয়, আর এটা করে দিলাম 27টা ছিল তো আগের, হ্যাঁ কোশ্চেন রিপিট হয়ে গেছে। 27, 28 প্রথম সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম। আজকেই বলেছি স্ক্যান্ডিয়াম, SC বানান করে লিখলে স্ক্যান্ডিয়াম। ওকে, চলো 28 হয়ে গেল। 29, দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস। প্রথম পর্যায়ে কি আছে? হিলিয়াম। 30, তাহলে প্রথম পর্যায়ে হিলিয়াম আছে, হাইড্রোজেন হিলিয়াম, ওইদিকে দেখো, তাহলে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম প্রথম পর্যায়ে। পর্যায় সারণীর প্রত্যেক পর্যায়ে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়? দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? ব্যাসার্ধ হ্রাস পায়। উপর থেকে নিচে নামলে কি হয়? ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ, যদি উপরের দিকে তীর যখন আমি লিখবো সেটা ভাববে বৃদ্ধি, আর উপর থেকে নিচের দিকে তীর মানে হ্রাস। তাহলে ব্যাসার্ধ যখন উপর থেকে, যদি আমরা পর্যায় সারণী উপর থেকে নিচে নামি, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তা আর বাম দিকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে যে সবচেয়ে বাম দিকে থাকবে সেই ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তাহলে প্রত্যেক পর্যায়ের প্রথম শ্রেণীর মৌলগুলি কি হবে? প্রথম শ্রেণীর মৌলগুলির ব্যাসার্ধ হবে সর্বাধিক। তাহলে উত্তর কি হবে? প্রথম শ্রেণী। 31 দাগে বলছে কোন মৌলের কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। মানে বলছে কে কক্ষ 2টি, মানে কি? মানে এইরকম, প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 1 2 3 4 5 6 7 8টি, আর তারপরে কক্ষে 1 2 3 4 5 6 7টি। তাহলে এটা কে কক্ষ, এটা এল, এটা এম। তাহলে প্রথম কক্ষে 2, পরের কক্ষে 8, তারপরে কক্ষে 7টি। বলছে পারমাণবিক সংখ্যা কত? তাহলে মোট ইলেকট্রন যোগ করলেই পারমাণবিক সংখ্যা পেয়ে যাবো, কারণ ইলেকট্রনের সংখ্যাই তো পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কতগুলি আছে? 2 + 8 + 7 মানে কত? 17।
যেটা এটা যদিও মোট ইলেকট্রন সংখ্যা, আর তোমরা নিশ্চয়ই জানো কোন পরমাণুর যতগুলি ইলেকট্রন থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা। চলো 32 থাকে। দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি জারণধর্মী মৌল। দেখো জারণধর্মী মানে কি, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হলো তার জারণ ক্ষমতা, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা হলো বিজারণ ক্ষমতা। যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার জারণ ক্ষমতা তত বেশি। তাহলে দেখো পর্যায়ে সবচেয়ে বেশি জারণ 2 নম্বর পর্যায়ে কি আছে? 2 নম্বর পর্যায়ে প্রথমে আছে কে বলো? লিথিয়াম। তারপরে কে আছে বলো? লিথিয়াম। তারপরে এদিকে কি আছে বলো? বেরিলিয়াম। তারপরে এদিকে যদি আমি চলে যাই, বোরন, কার্বন, নাইট্রোজেন। তারপরে কে আছে বলো? অক্সিজেন। তারপরে ফ্লুরিন। তাহলে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে ডান 2 নম্বর, এটা 2 নম্বর পর্যায়ে, এটা পর্যায়ে 2 নম্বর পর্যায়ের মৌলগুলি লিখলাম। তাহলে ফ্লুরিন সবচেয়ে ডান দিকে আছে, ফ্লুরিন সবচেয়ে বেশি জারণধর্মী এবং তার শ্রেণী সংখ্যা উল্লেখ করতে বলছে। তাহলে ফ্লুরিন কত নম্বর শ্রেণী? 17 নম্বর শ্রেণী। তাহলে উত্তর হবে কি ফ্লুরিন। আর শ্রেণী কত হবে? শ্রেণী হবে 17 নম্বর শ্রেণী। এটা হবে 32 এর। চলো নেক্সট কোশ্চেন 33 এর দাগে। কোন পর্যায়ে সর্বনিম্ন আয়নাইজেশন শক্তি সম্পন্ন মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত? তাহলে কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 1 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীতে অবস্থিত সিজিয়াম। ওকে, চলো 34 এর দাগের কোশ্চেন। মেন্ডেলিভের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে অপেক্ষা কয়টি মৌল বেশি আছে? দেখো প্রথম পর্যায়ে 2টি মৌল থাকে, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল থাকে। তাহলে কটা বেশি আছে? 6টি বেশি আছে মৌল। প্রথম পর্যায়ে 2টি মৌল, পরের পর্যায়ে 8টি মৌল। তাহলে কটি মৌল বেশি আছে? 6টি মৌল বেশি আছে। চলো 35 এর দাগে। আদর্শ মৌল বলতে কি বোঝো? দেখো এগুলো তোমাদের ক্লাস 10 এর সিলেবাসের মধ্যে আছে কিনা আমি ঠিক এটা বোধহয় নেই, তাও রায়মার্টিনের কোশ্চেন থাকে তো, ঠিক আছে। আদর্শ মৌল মানে হচ্ছে গ্রুপ নম্বর 1, গ্রুপ নম্বর 2 এবং এদিকে চলে যাও গ্রুপ নম্বর 13, 14, 15, 16, 17, ঠিক আছে। এই মৌলগুলিকে আমরা কি বলি? আদর্শ মৌল বলি, ঠিক আছে। আদর্শ মৌল বলি, আদর্শ মৌল। ওকে, চলো চলো শূন্যস্থান পূরণ করব আমরা একের দাগে। ওই যে হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ফ্লুরিন। আচ্ছা হয়তো এটা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি যে হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ফ্লুরিন। পর্যায় সারণীতে ক্ষার ধাতুর গ্রুপে, ভালো করে শুনে নাও তোমরা, পর্যায় সারণীতে ক্ষার ধাতুর গ্রুপে উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন শক্তির মান ক্রমশ কি হয়? উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। লিথিয়াম অবশ্যই তড়িৎ ধনাত্মক ধাতু, কারণ লিথিয়াম ইলেকট্রন বর্জন করে ও পজিটিভ চার্জে পরিণত হয়। কোন পর্যায়ে নোবেল গ্যাসগুলির আয়নাইজেশন শক্তি সর্বনিম্ন হবে? কোন পর্যায়ে সর্বনিম্ন হবে? শেষ সপ্তম পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে, কারণ উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। তাহলে 7 নম্বর পর্যায় সারণীর 7 নম্বর পর্যায়ে নোবেল গ্যাসগুলির আয়নাইজেশন শক্তি কি হবে? ন্যূনতম হবে। চলো স্তম্ভ মেলানো। এইবার আমরা চলে এসেছি স্তম্ভ মেলানোতে, এবং বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছিল সেগুলো আমরা আজকের কিন্তু ডিসকাশন করব। দেখো একটি সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কে? নিকেল। ওকে, একটি ইউরেনিয়ামের মৌলকে প্লুটোনিয়াম। তোমরা মনে মনে ভাবছো একটা তো জানতে পারলে অপরটা হয়ে গেল, কি সিস্টেম, একটা যদি ঠিক জানো অপরটা হয়ে যাবে। চলো কিন্তু তোমরা জেনে উত্তর করবে, ঠিক আছে, তোমরা জেনে উত্তর করবে। ক্ষার ধাতুকে পটাশিয়াম, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লুরিন। সিম্পল কোশ্চেন। চলো নেক্সট। নোবেল গ্যাসকে রেডন, এবং এর এটা কি সবচেয়ে বড় এর আকার। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলকে সিজিয়াম, একটি ইউরেনিয়ামের মৌলকে নেপচুনিয়াম, একটি অভিজাত মৌলকে ক্রিপ্টন। একটু আগে বলেছি অভিজাত মৌল মানে কি? নিষ্ক্রিয় গ্যাস মৌল। চলো নেক্সট। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লুরিন, একটি অভিজাত মৌলকে ক্রিপ্টন। নেক্সট। ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আচ্ছা এটা 4টে আছে, যাই হোক এবার তোমাদের আর একটা জানলে অপরটা মানে হয়ে যাবে এমনটা নয়, অনেকগুলোই জানতে হবে। চলো ক্ষার ধাতুকে, ক্ষার ধাতুকে পটাশিয়াম। তাহলে এটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা এটা সরি, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে ক্যালসিয়াম। ধাতু সংকর বা ইনভারে যেটি যেটি থাকে সেটি কি? আয়রন।
একটি ক্ষার ধাতুকে পটাশিয়াম, মরিচা ধরার জন্য কি দেওয়া হয়, লোহাতে মরিচা ধরে গেলে যাতে ধরে না যায় তার জন্য দেখবে আমরা গ্যালভানাইজড করি, ঠিক আছে, জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপরে। যাই হোক, তোমরা এটা বুঝতে পারলে। চলো নেক্সট 2024 সালের কোশ্চেন। নোবেল গ্যাসকে রেডন, সর্বনিম্ন তড়িৎ মৌলকে সিজিয়াম। এবার চলে আসবে কত 2025 সালের কোশ্চেন। সেই কোশ্চেনটা তোমরা কিভাবে করবে, এই যে পড়ানো হচ্ছে তোমাদের 2025 সালের কোশ্চেনটা তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে সঠিক অ্যান্সার করবে। তাই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনের জন্য আমরা অপেক্ষায় থাকছি, তোমরা সঠিক করবে। এবং এই প্রশ্নটা যা যা আমরা করাচ্ছি 2025 সালের কোশ্চেন তার মধ্যেই থাকবে। তো চলো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। সকলের সুস্থতা কামনা করছি এবং সবাই যাতে ভালো করে পড়াশোনা করো সেই আশীর্বাদ, সেই ভালোবাসা সবকিছুই থাকলো তোমাদের জন্য। সবাই ভালো থেকো।